হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের জন্য নিয়ে এলাম একটি ব্র্যান্ড নিউ ভিডিও, যেখানে আমি মূলত এমবেডেড এআই সিস্টেমের উপর রিভিউ এবং বেঞ্চমার্ক করব। আমি আসলে খেয়াল করলাম যে এমবেডেড সিস্টেম যেরকম আরডুইনো, রাসবেরি পাই, এগুলো নিয়ে অনেক ধরনের টিউটোরিয়াল বা রিভিউ ভিডিও থাকলেও স্পেশালি এআই কম্পিউট ক্যাপাবিলিটি সম্পন্ন বা মেশিন লার্নিং ওয়ার্কলোড চালানোর মতো এমবেডেড সিস্টেম নিয়ে বাংলায় খুব বেশি টিউটোরিয়াল বা রিভিউ আমার চোখে পড়েনি। তো যে কারণে আমি উদ্যোগ নিলাম যে আমি নিজেই শুরু করি না কেন। তো এই সিরিজের প্রথম পর্বে আমি রিভিউ করব এনভিডিয়া জেটসন সিরিজের এনভিডিয়া জেটসন AGX জ্যাভিয়ার, একটি খুবই পাওয়ারফুল, অত্যন্ত পাওয়ারফুল একটি এমবেডেড সিস্টেম ফর ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং, স্পেশালি এআই ওয়ার্কলোড চালানোর মতো ক্যাপাবিলিটি সম্পন্ন। তো আসলে জেটসন সিরিজটাই কেন? বাজারে তো আরও অনেক ধরনের এমবেডেড সিস্টেম রয়েছে যেগুলোতে মেশিন লার্নিং চালানো যায়। হ্যাঁ, দ্যাটস ট্রু, বাট দ্য থিং ইজ, যেরকম ফর এক্সাম্পল রাসবেরি পাই বা গুগলের কোরাল টিপিউ বা মোভিডিয়াস নিউরাল কম্পিউটিস্টিক, এরকম আরও কিছু এআই কম্পিউটিংয়ের জন্য স্পেশালাইজড হার্ডওয়্যার রয়েছে। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে এনভিডিয়া জেটসন সিরিজ ওয়ার্ল্ডের ফার্স্ট 2014 সালে লঞ্চ করা হয়। দ্যাট ওয়াজ কল্ড ওয়ার্ল্ডস ফার্স্ট মোবাইল জিপিইউ, মোবাইল কম্পিউটিং সুপার চিপ। তো আমার কাছে একটি স্যাম্পল কপি রয়েছে। আমি অনেক আগে এটা কিনেছিলাম 2016-তে। তো এটা ছিল মূলত এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি চিপ রয়েছে, দিস কল্ড টেগ্রা চিপ। এটা হচ্ছে ম্যাক্সওয়েল আর্কিটেকচারের। এটার ভিতর সিপিইউ, জিপিইউ সহ পুরোটা একটা সিস্টেম অন চিপ আকারে রয়েছে। তো এই হার্ডওয়্যারটা আসলে খুবই পাওয়ারফুল ছিল সেই সময়, সেই 2014 সালের দিকে যখন লঞ্চ হয়। তারপর সময়ের সাথে TK1-এর সাকসিডর হিসেবে TX1, TX2, TX2i, এছাড়া অটোমোটিভ গ্রেডে আরও কিছু এমবেডেড সিস্টেম আসে বাজারে। তো গত বছর 2019 সালে এনভিডিয়া বাজারে নিয়ে এসে জেটসন ন্যানো সিরিজ এবং এটিকে ডিসকন্টিনিউ করে দেয়, কিন্তু এটার যে সিস্টেম অন চিপ সেটার সাকসিডর হিসেবে জেটসন ন্যানো, সেম আর্কিটেকচার, ম্যাক্সওয়েল আর্কিটেকচারে রিব্র্যান্ডিং করে উইথ সাম মোর অ্যাডিশনাল কম্পিউটেবিলিটি সম্পন্ন প্রসেসর দিয়ে। তো আমরা জেটসন ন্যানো নিয়ে পরবর্তীতে আলোচনা করব, বাট আজকে আমরা মূলত আলোচনা করব এই সিরিজের বড় ভাই, সবচেয়ে বড় ভাই, অর্থাৎ সবচেয়ে পাওয়ারফুল যে প্রসেসিং মডিউলটা রয়েছে, দ্যাট ইজ কল্ড এনভিডিয়া AGX জ্যাভিয়ার। তো রিভিউ করার জন্য আজকে আমি নিয়ে এসেছি এনভিডিয়া জেটসন AGX জ্যাভিয়ার ডেভেলপার কিট। তো এই ডেভেলপার কিটটা সাইজে বেশ বড়। দ্যাট মিনস জেটসন সিরিজের অন্যান্য যে হার্ডওয়্যারগুলো রয়েছে, জেটসন ন্যানো, জেটসন জ্যাভিয়ার NX, তার তুলনায় এটার সাইজ সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুলও বটে। কারণ এটার বেশ কিছু ভ্যারিয়েন্টও রয়েছে, যেমন 8GB ভার্সন, 16GB, 32GB ভার্সন। তো এটা হচ্ছে 32GB ভার্সন। এটা USA থেকে এনেছি, আর কস্ট অনলি $700। জাস্ট গত বছর এটার প্রাইস প্রায় অর্ধেক কমে এসেছে। আগে এটা $1200 ছিল, এখন $700 পাওয়া যায়। তো কথা না বেরিয়ে আমরা আনবক্সিং করি প্রথমে, এবং তারপর এটার বিভিন্ন স্পেসিফিকেশনস, সেট আপ সহ বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো রিভিউ করব। তো দেখতেই পাচ্ছেন এটা বেশ স্লিক একটা বক্স, ইনট্যাক্ট এনভিডিয়া জেটসন AGX জ্যাভিয়ার ডেভেলপার কিট। এই পাশে স্পেসিফিকেশনস দেওয়া রয়েছে। এনভিডিয়া জেটসন AGX জ্যাভিয়ার মডিউল, 512 কোর এনভিডিয়া ভোল্টা জিপিইউ উইথ টেন্সর কোর, 64-bit 8 কোর এনভিডিয়া ক্যারামেল CPU, 16GB 256 বিট সহ আরও কিছু স্পেসিফিকেশনস রয়েছে। তো স্পেসিফিকেশনসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আপাতত এটাকে আনবক্সিং করা যাক।
let's cut it through and wide open. Oh, there's another one. Okay, it's ready to open. Wow. So here's the NVIDIA Jetson AGX Xavier developer kit. It's packaged in electrostatic protected poly bag. You can see it here. এখন দেখা যাক বক্সে আর কি কি আছে। ওয়াও, একটা ইউজার ম্যানুয়াল, কুইক স্টার্ট গাইড। কুইক স্টার্ট গাইডটা বেশ হেল্পফুল হতে পারে, স্পেশালি ফর ফার্স্ট টাইম যারা সিস্টেমটিকে রান করবেন, সেট আপ করবেন তাদের জন্য। নাইস। আমি কিভাবে সিস্টেমটিকে একদম শুরু থেকে ফ্ল্যাশ করে আপ করা যায় এবং বিভিন্ন সফটওয়্যার স্ট্যাক এটাতে চালানো যায় সেটা নিয়ে আমি পরবর্তী সেগমেন্টে বিস্তারিত আলোচনা করব। বক্সে আর কী কী আছে? একটা পাওয়ার অ্যাডাপ্টারটা 19 ভোল্ট, সিমস লাইক নর্মাল ল্যাপটপের পাওয়ার অ্যাডাপ্টারগুলোর মতো। 19 ভোল্ট, 3.40 অ্যাম্পিয়ার। ওকে, একটা হেডার, একটা হেডার, ইটস লাইক 40 পিন হেডারের মতো লাগছে। সো অ্যাপ্লিকেশনটা দেখব। একটা ইউএসবি সি টাইপ কেবল, অর্থাৎ ইউএসবি 3C টাইপ এক্সটেনশন কেবল। একটা ওটিজি কেবল। ওটিজি কেবলটা খুবই গুরুত্বপূর্ণ, কেন সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। আর একটি পাওয়ার অ্যাডাপ্টারের জন্য একটা এসি পাওয়ার কেবল। আর কিছু কি আছে? না, আর কিছু নেই। বাট দ্যাটস ইট, pretty much everything you need to get start with the developer kit. It contains every single thing to get you started. So let's jump to the developer kit. First first আমি এটাকে কাট ডাউন করব। ইলেকট্রোস্ট্যাটিক ব্যাগটি ভালো, এটা কোনো ধরনের স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে প্রোটেকশন দিবে। ওয়াও, দ্যাটস ইট, NVIDIA Jetson AGX Xavier developer kit. Very cool, very sleek design, very compact, robust and elegant. So আমার ফার্স্ট ইমপ্রেশনটা ছিল এই ডিভাইসটির ব্যাপারে যে এটার টোটাল ওভারঅল মেকানিক্যাল ভলিউম অর্থাৎ মেকানিক্যাল স্পেসিফিকেশন দেখলে মোটামুটি আন্দাজ করা যায় যে এটার ওভারঅল ভলিউমের 60% অকুপাইড বাই দিস ফ্যান অর্থাৎ হিট সিঙ্ক। কিন্তু না, এই হিট সিঙ্কটার ভেতরেই জেটসন AGX Xavier যে মডিউল, মূল প্রসেসিং কম্পিউট মডিউলটা, সেটা এই ফ্যানটার সাথে ভিতরে এমবেডেড রয়েছে স্ক্রু দিয়ে। সো ইউ ক্যান্ট জাস্ট নর্মাল স্ক্রু ড্রাইভার দিয়ে আপনি ডিটাচ করতে পারবেন না, এটার জন্য স্পেশাল স্ক্রু ড্রাইভার দরকার, প্রেসিশন স্ক্রু ড্রাইভার। বাট এটার মূলত তিনটা অংশ। পিছনে যেটা এক্সপোজড সেটা হলো ক্যারিয়ার বোর্ড। এই ক্যারিয়ার বোর্ডে মূলত বিভিন্ন ধরনের পেরিফেরালস এবং কানেক্টরস রয়েছে। উপরে রয়েছে যে হিট এক্সচেঞ্জার, অর্থাৎ এটি বেশ খুবই স্লিক একটি হিট এক্সচেঞ্জার, ওয়েল ডিজাইনড, রোবাস্ট ফিন রয়েছে। এবং সেটির নিচে একটি ফ্যান রয়েছে, যে ফ্যানটি এই কম্পিউট মডিউলটা যেটা ভিতরে রয়েছে সেই কম্পিউট মডিউলটাকে
কুল রাখতে সহায়তা করে, কারণ এই মডিউলগুলো খুবই কম্প্যাক্ট ডিজাইন হওয়ার কারণে এটার অনেক বেশি হিট ডিসিপেট করে, যে কারণে এটাকে অনেক বেশি কম মডিউলটা অনেক কম্প্যাক্ট ডিজাইনের কারণে অনেক বেশি হিট ডিসিপেট করে। তো যে কারণে এই ফ্যানটা দেওয়া। ডিভাইসটির সাথে যে ফ্যান রয়েছে সেই ফ্যানটি নর্মালি সাধারণত অন হয় না, এটার কারণ এটা পাওয়ার মোডের উপর নির্ভর করে এটি অন বা অফ বা ভ্যারিয়েবল ভোল্টেজে রান করে। ফর এক্সাম্পল, আপনি যদি এটাকে 10 ওয়াট মোডে চালান তাহলে সাধারণত এটা খুব বেশি হিট ডিসিপেট করে না, যে কারণে ফ্যানটার অন হওয়ার দরকার হয় না। এটা প্যাসিভ কুলিংয়েই চলতে পারে, অর্থাৎ এই হিট এক্সচেঞ্জার হিট সিঙ্কটাই কুলিংয়ের কাজটা করতে পারে। বাট ইফ আপনি এটাকে 30 ওয়াট অর্থাৎ ম্যাক্স মোডে চালান তাহলে ফ্যানটা অ্যাপ্লিকেশন লোডের উপর নির্ভর করে 50% থেকে ইভেন 100% পর্যন্ত ভ্যারিয়েবল ভোল্টেজে রান করতে পারে। সো এটা একটা খুবই চমৎকার সিস্টেম, যা যদি এমন কোনো অ্যাপ্লিকেশন দরকার হয় যেখানে আপনার লো পাওয়ার, ফর এক্সাম্পল 10 ওয়াট মোডে চলছে এবং আপনার ফ্যানলেস ডিজাইন দরকার, সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। ঠিক তেমনি আপনার খুব হাই কম্পিউটিং ওয়ার্কলোড দরকার হচ্ছে, সেই সব ক্ষেত্রে আপনি এটাকে 30 ওয়াট মোড অর্থাৎ ম্যাক্স মোডে চালাতে পারবেন। যেসব ক্ষেত্রে হাই ওয়ার্কলোড দরকার হচ্ছে সেই সব ক্ষেত্রে ম্যাক্সিমাম 30 ওয়াট মোডেও চালানো সম্ভব। এবং এটার যে ফ্যানটি রয়েছে, ফ্যানটি সিপিইউ এবং জিপিইউ ওভারঅল কম্পিউট ওয়ার্কলোডের উপর ডিপেন্ড করে অটোমেটিক্যালি থ্রটলিং করতে পারে। আপনি চাইলে এটাকে ম্যানুয়ালি থ্রটলিং করতে পারেন, বাট নর্মালি এটা অটোমেটিক থ্রটলিং করতে। পাশাপাশি এটার থার্মাল সেন্সর রয়েছে যা এক্সেসিভ হিট সেন্স করে অটোমেটিক্যালি সিস্টেমটাকে শাটডাউন করে দিতে পারে, যা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেফটি ফিচার ফর সাচ কম্প্যাক্ট অ্যান্ড রোবাস্ট এমবেডেড সিস্টেম। তো এনভিডিআর ওয়েবসাইটে জেটসনের যে জাভিয়ার ডেভেলপার কিটের ডিটেইলড স্পেসিফিকেশন দেওয়া রয়েছে। এগুলো স্পেসিফিকেশনে প্রথমে উল্লেখযোগ্য এটা জিপিইউ, অর্থাৎ এখানে 512 কোর ভোল্টা জিপিইউ টেসর কোর ব্যবহার করা হয়েছে। ভোল্টা আর্কিটেকচার অ্যাকচুয়ালি জেটসন ন্যানো বা জেটসন টিকে1 যেখানে ম্যাক্সওয়েল আর্কিটেকচার ইউজ করেছে, তার পরবর্তীতে প্যাসকেল আর্কিটেকচার ডেভেলপ করে তারা, তার পরবর্তীতে ভোল্টা আর্কিটেকচার ডেভেলপ করা। সো ভোল্টা আর্কিটেকচারটা খুবই লেটেস্ট একটা জেনারেশনের আর্কিটেকচার। 512 কোর মিনস 512 কুডা কোর, আই গেস। সাথে টেসর কোর রয়েছে। কুডা কোর এবং টেসর কোরের পার্থক্য মূলত একটা কুডা কোরটা মূলত কুডা অ্যাপ্লিকেশন। এছাড়া সিপিইউ তে রয়েছে 8 কোর ARM V8 64 বিট সিপিইউ, যেটা ক্যারামেল আর্কিটেকচার, 8 MB L2 ক্যাশ, 4 MB L3 ক্যাশ। মেমোরি হিসেবে রয়েছে 32 GB 256 বিট LPDDR4X, দ্যাট মিনস এই 32 GB 16 GB ভ্যারিয়েন্ট রয়েছে, ইভেন 8 GB ভ্যারিয়েন্ট রয়েছে, বাট 8 GB ভ্যারিয়েন্ট সম্ভবত ডিসকন্টিনিউড হয়ে গিয়েছে। সো এই 32 GB মেমোরি কিন্তু অ্যাকচুয়ালি এই সিস্টেমটার ফ্ল্যাশ মেমোরি, একই সাথে র্যাম এবং জিপিইউ মেমোরির সাথে শেয়ার্ড মেমোরি হিসেবে কোএক্সিস্ট করে। সো এই মেমোরিটা কেউ যদি জিজ্ঞেস করেন যে এটার জিপিইউ মেমোরি কত, জিপিইউ ভিএম কত, সো এটার কোনো ডেফিনেট অ্যান্সার নেই, কারণ জিপিইউ ভিএম এখানে ডেস্কটপ জিপিইউর মতো কোনো ডেডিকেটেড ভিএম নেই। এখানে 32 GB যে শেয়ার্ড মেমোরি রয়েছে এটার মধ্যেই সে ফ্ল্যাশ মেমোরি অর্থাৎ র্যাম এবং জিপিইউ মেমোরির সাথে শেয়ার করে অ্যাপ্লিকেশন লোডের উপর ভিত্তি করে। স্টোরেজ হিসেবে রয়েছে 32 GB eMMC, যেটা eMMC বিল্ড 0.1 হিসেবে রিকগনাইজ করে। ডিপ লার্নিং অ্যাক্সেলারেটর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এখানে, যেখানে দুইটা এনভিডিএল ইঞ্জিন রয়েছে, অর্থাৎ এনভিডিআর ডিপ লার্নিং অ্যাক্সেলারেটর। এই এনভিডিএল অ্যাক্সেলারেটর থাকার ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাপ্লিকেশনে প্রাইমারি জিআই অর্থাৎ প্রাইমারি ইনফারেন্সিং ইঞ্জিন হিসেবে সিস্টেম বিভিন্ন নিউরাল নেটওয়ার্ক ইউজ করা হয়,
তো পাশাপাশি সেকেন্ডারি এই এনভিডিএল ইঞ্জিনগুলোতে আমরা অক্সিলারি বা সেকেন্ডারি নিউরাল নেটওয়ার্কগুলো চালাতে পারি, যার ফলে মূল যে জিপিইউ এর উপর ওয়ার্কলোডটা কম পড়ে এবং এই ডিপ লার্নিং অ্যাক্সেলারেটরে এই যে সেকেন্ডারি বা অক্সিলারি নিউরাল নেটওয়ার্কগুলো চলে সেগুলো আরো বেশি অ্যাক্সেলারেটেড ওয়েতে চলতে পারে, মূল জিপিইউ এর উপর কোনো ধরনের প্রভাব না ফেলে। ভিশন অ্যাক্সেলারেটর হিসেবে রয়েছে 7 ও VLIW ভিশন প্রসেসিং ইউনিট ভিপিইউ, যা স্পেশালি কনভলিউশনাল অ্যালগরিদম CNN টাইপের অ্যালগরিদমগুলোকে অ্যাক্সেলারেট করতে পারে। এনকোডার ডিকোডার হিসেবে রয়েছে 4K 60p 2x এনকোডার। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই এনকোডার ডিকোডার মূলত হার্ডওয়্যার এনকোডার ডিকোডার। দ্যাট মিনস এই এনকোডার ডিকোডার যখন কাজ করে সেটা মূল সিপিইউ এর উপর কোনো ধরনের ওয়ার্কলোড ফেলে না, যার ফলে সিপিইউ তার নর্মাল যে ওয়ার্কলোড সেটা নিয়ে কাজ করতে পারে। এই এনকোডিং বা ডিকোডিং এর কোনো ধরনের কাজ থাকলে আপনার অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের ভিতর এনকোডিং ডিকোডিং অ্যাপ্লিকেশনটা এই হার্ডওয়্যার বেসড এনকোডার ডিকোডারে এই কাজটা সেরে ফেলে, যার ফলে সিপিইউ এর উপর কোনো অতিরিক্ত প্রেশার পড়ে না, যেটা একটা চমৎকার বৈশিষ্ট্য। স্পেশালি যারা ভিডিও এনকোডিং ডিকোডিং এর কাজ করবেন এই এমবেডেড সিস্টেমটিতে তাদের জন্য খুবই কাজে আসবে। সাইজটা খুবই কম্প্যাক্ট, খুবই রাগড ফর্ম ফ্যাক্টর, দেখতেই পাচ্ছেন 105x65 mm। আর ডিপ্লয়মেন্ট হিসেবে রয়েছে মডিউল, অর্থাৎ এই যে এর মধ্যে এই হিট সিঙ্কের মাঝখানে এই যে জ্যাভিয়ার মডিউলটি রয়েছে। আরেকটু ইনডেপথে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে এখানে যে জ্যাভিয়ার বিভিন্ন পেরিফেরাল কানেক্টিভিটি ব্লক ডায়াগ্রাম আকারে দেওয়া আছে। এখানে মূল জিনিসটা হচ্ছে যে জ্যাভিয়ারের সিস্টেম অন চিপ, ক্যারামেল সিপিইউ, ভোল্টা জিপিইউ এবং ভিশন অ্যাক্সেলারেটর, ডিপ লার্নিং অ্যাক্সেলারেটর, ভিডিও এনকোডার, ভিডিও রিকর্ডার, ক্যামেরা, আইএসপি, ভিডিও এনকোডার, ভিডিও ডিকোডার, ক্যামেরা ইনজিস্ট এবং আইএসপি, এই পুরো জিনিসটা এই জ্যাভিয়ার মডিউল সিস্টেম অন চিপে রয়েছে। এবং এই সিস্টেম অন চিপটি ক্যারিয়ার বোর্ডের সাথে পাওয়ার সাবসিস্টেম সহ অন্যান্য যে সিস্টেমগুলো রয়েছে, পেরিফেরালগুলো রয়েছে সেগুলোর সাথে কানেক্টেড এবং এক্সপোজড। সফটওয়্যার সাপোর্টের ক্ষেত্রে এনভিডিয়ার ফুল স্ট্যাক অফ সফটওয়্যার লাইব্রেরিজ রয়েছে এই সিস্টেমটিকে সমর্থন করে। তো এনভিডিয়া জেটপ্যাক আকারে এই হোল অপারেটিং সিস্টেম সহ এই ডেভেলপমেন্ট স্ট্যাকটি ডেলিভার করে, যার ভিতরে রয়েছে লেটেস্ট ওএস ইমেজ যেটা উবুন্টু 18.4, সাথে লাইব্রেরি এপিআইস রয়েছে। তো এই জেটপ্যাকটি মূলত L40 অর্থাৎ লিনাক্স প্রত্যেকরা, যেটা লিনাক্স কার্নেল 4.9, রেফারেন্স ফাইল সিস্টেম বেসড অন উবুন্টু 18.04। আর্কিটেকচার সিপিইউ আর্কিটেকচার হচ্ছে ARM64, যেটা ARM v8 বেসড। পুরো টুলকিট রয়েছে, যার ফলে CUDA বেসড অ্যাক্সেলারেটেড অ্যাপ্লিকেশন, জিপিইউ সাপোর্টেড প্যারালাল কম্পিউটিং এনেবলড অ্যাপ্লিকেশন সাপোর্ট করে। এছাড়া টেনসরআরটি রয়েছে, যা এনভিডিয়ার হাই পারফরম্যান্স জিপিইউ অপটিমাইজড ইনফারেন্সিং ইঞ্জিনের এসডিকে, রিচ মাল্টিমিডিয়া এপিআই সাপোর্ট করে, জি স্ট্রিমার অথবা এফএমপিজি হার্ডওয়্যার অ্যাক্সেলারেটেড ওয়েতে সাপোর্ট করে, যার ফলে সিপিইউর উপর মিনিমাম ওয়ার্কলোড ফেলে। ভিজুয়ালস এসডিকে সাপোর্ট করে, ওপেনসিভি সাপোর্ট করে, জিপিইউ অ্যাক্সেলারেটেড ওপেনসিভি অ্যাকচুয়ালি, যারা ওপেনজিএল CUDA ছাড়া যদি ওপেনজিএল বেসড অ্যাপ্লিকেশন ডেভেলপ করেন সেক্ষেত্রে সাপোর্ট করে, ভালকান এপিআই সাপোর্ট করে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। এছাড়া এনভিডিয়ার অন্যান্য যে প্রপ্রাইটারি সফটওয়্যার স্ট্যাক রয়েছে সেগুলো সাপোর্ট করে। তো এটার ক্যারিয়ার বোর্ডের দিকে এবার নজর দেওয়া যাক। ক্যারিয়ার বোর্ডে সবচেয়ে বড় ভিজিবল যে অংশটা রয়েছে এটা হচ্ছে একটি সিএসআই 2 লেন স্লট, যেখানে
টোটাল 16টা ক্যামেরা কানেক্ট করা যেতে পারে। পাশাপাশি রয়েছে M2 কি স্লট, যেখানে PCIe X1, USB 2.0, ওয়াইফাইয়ের জন্য UART বা I2S বা PCM কানেকশন ইউজ করা যায়। সেই সাথে একটি HD অডিও হেডার রয়েছে, যেটা নর্মালি মাদারবোর্ডের যে অডিও হেডার সেটা কানেক্ট করতে পারেন। এর পাশে একটি UART হেডার রয়েছে। এখানে আরেকটি হেডার রয়েছে যেটা নর্মালি পাওয়ার, রিসেট, স্ট্যাটাস LED এগুলো কানেক্ট করা যায়। এখানে একটি JTAG হেডার রয়েছে। এখানে একটা ছোট্ট ব্যাটারি রয়েছে, যেটা নর্মালি পাওয়ার অফ অবস্থায় এটার স্ট্যাটাস এবং RTC ক্লককে কন্ট্রোল করে। এবং এই পাশে 3টা সুইচ রয়েছে, পাওয়ার সুইচ, রিসেট সুইচ এবং রিকভারি মোড সুইচ। আরেকটি চমৎকার বিষয় হলো এটার ভিতরে আরেকটি M2 কি M টাইপের স্লট রয়েছে, যেটা মূলত বলা হয় NVMe স্লট, যেখানে ফুল ওয়াইড NVMe হার্ড ড্রাইভ, SSD হার্ড ড্রাইভ অ্যাড করা যায়। সো এই ছিল মূলত এটার সিস্টেম ফিজিক্যাল স্পেসিফিকেশনস এবং পেরিফেরাল কম্পোনেন্টগুলোর একটি ওভারভিউ। এখানে যে RJ45 পোর্টটি রয়েছে, এটা মূলত একটি গিগাবিট ইথারনেট পোর্ট, যেখানে আপ টু 1 Gbps ব্যান্ডউইথ পাওয়া যাবে। এছাড়া যে eSATA পোর্টটা রয়েছে, eSATA পোর্টে নর্মাল যে SATA হার্ড ড্রাইভগুলো রয়েছে সেগুলো eSATA টু SATA অ্যাডাপ্টার দিয়ে কানেক্ট করতে পারেন। তো এখন আমি দেখাবো কিভাবে এই বোর্ডটিকে পাওয়ার আপ করতে হয়। খুবই সিম্পল। এই বক্সের সাথে আসা যে পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে, পাওয়ার অ্যাডাপ্টারটা কানেক্ট করে নিয়ে এটার পাওয়ার পিনে, ডিসি ব্যারেল জ্যাক পাওয়ার পিনে অ্যাড করতে হবে। ইথারনেট পোর্টে আমি অ্যাড করলাম। তো ফার্স্টে ডিভাইসটিকে যেহেতু ফ্ল্যাশ করতে হবে, সুতরাং এই সাধারণত যারা AI, মেশিন লার্নিং, ডিপ লার্নিং নিয়ে কাজ করেন, তারা ডেভেলপমেন্টের পারপাসে বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্কস, লাইব্রেরিজ ইউজ করেন তাদের ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটার বা এই ধরনের বাল্কি সিস্টেমে। কিন্তু যখন ডিপ্লয়মেন্টের ব্যাপারটা আসে, তখনই আমাদের হেডএকটা আসে যে আমরা আসলে কতটা পাওয়ার অপটিমাইজড ওয়েতে ডিপ্লয় করতে পারবো, কতটা কম্প্যাক্ট এবং রোবাস্ট ফর্ম ফ্যাক্টরে সিস্টেমটিকে ডিপ্লয় করতে পারবো। ফর এক্সাম্পল, একটা মোবাইল রোবট, সেই মোবাইল রোবটে আমরা স্মল স্কেল মাইক্রো কন্ট্রোলার বেসড আরডুইনো বা রাসবেরি পাই মাইক্রোপ্রসেসর সমৃদ্ধ সিস্টেম দিতে পারি, কিন্তু এখানে লিমিটেশন হচ্ছে এগুলো নট ফর মেশিন লার্নিং কম্পিউট অপটিমাইজড। তো যার ফলে একটা কম্পিউটার ভিশন, ফর এক্সাম্পল কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, মাল্টিলেয়ার্ড কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কস বা LSTM নিউরাল নেটওয়ার্কস চালানোর জন্য স্পেশাল ক্যাপাবিলিটি নেই। চলবে, কিন্তু জিনিসটা অপটিমাইজড হবে না, এফিশিয়েন্ট হবে না। দেখা যাবে যে একটা মেশিন লার্নিং কম্পিউটার ভিশন অ্যাপ্লিকেশন, যেটাতে আমি একটা রিয়েল টাইম ক্যামেরা থেকে ডিটেকশন করছি, তো দেখা যাবে সেটা 5 to 7 FPS এ চলছে, 720p রেজলিউশন একটা ভিডিও। তো সেইখানে আমি এই ডিভাইসে NVIDIA Jetson AGX Javier প্রায় আপ টু 32টা 1080p ভিডিও 30 FPS এর রিয়েল টাইম ইনফারেন্সিং চালাতে পারি, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বেসড অ্যালগোরিদম। তো এই NVIDIA AGX Javier ডেভেলপমেন্ট কিটটিকে ফ্ল্যাশ করার জন্য আমরা সিস্টেমটাকে রেডি করলাম হার্ডওয়্যার ওয়েতে। এখন আপনি যে কম্পিউটার থেকে এটিকে ফ্ল্যাশ করবেন, সেই কম্পিউটারটা অবশ্যই উবুন্টু অপারেটিং সিস্টেম বেসড একটা কম্পিউটার হতে হবে। উইন্ডোজ থেকে আসলে ফ্ল্যাশ করা যায় না, এটাকে অবশ্যই উবুন্টু 18 বা তার পরের ভার্সন এর কোনো অপারেটিং সিস্টেম থেকে এই ডিভাইসটিকে ফ্ল্যাশ করতে হবে। তো ফ্ল্যাশ করার জন্য প্রথমেই আপনার NVIDIA ওয়েবসাইটে যেতে হবে।
এখানে এনভিডিয়া এসডিকে ম্যানেজার রয়েছে, এসডিকে ম্যানেজারটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে হলে আপনার অবশ্যই এনভিডিয়া ডেভেলপার প্রোগ্রামের মেম্বারশিপ দরকার। তো আপনার যদি মেম্বারশিপ থাকে আপনি লগ ইন করতে পারেন, অথবা আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে এই এসডিকেটি ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড হয়ে গেলে এটি একটি .deb ফাইল, এটি আপনার উবুন্টু অপারেটিং সিস্টেমে এক ক্লিকে ইনস্টল হবে। আপনার সিস্টেম পাসওয়ার্ড দিতে হবে, ব্যাস এটি ইনস্টল হয়ে গেল। এখন আমি এই সিস্টেমটিকে ফ্ল্যাশিং এর জন্য এসডিকে ম্যানেজারটি ওপেন করব। তো আপনাকে আবারও এনভিডিয়া এসডিকে ম্যানেজার, আপনার যে এনভিডিয়া ডেভেলপার অ্যাকাউন্ট রয়েছে সেটিতে আবারও সাইন ইন করতে হবে। আপনি চাইলে আপনার এনভি অনলাইন পার্টনার্স অ্যাকাউন্ট অথবা অফলাইন লোকাল ফোল্ডার থেকেও করতে পারেন। স্টেপ 1-এ আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট ক্যাটাগরি জেটসন, এটা ডিফল্ট থাকবে। হোস্ট মেশিন হার্ডওয়্যার কনফিগারেশন হিসেবে হোস্ট মেশিন রয়েছে। হোস্ট মেশিনে আমরা জেটপ্যাক ইনস্টল করতে চাচ্ছি না, তো এটা আমি আনচেক করলাম। টার্গেট হার্ডওয়্যার হিসেবে যেহেতু আমাদের এই যে এক্সজাভিয়ারটি অলরেডি রিকভারি মোডে রয়েছে, সো এই এসডিকে ম্যানেজার অ্যাপ্লিকেশনটি অটোমেটিক্যালি হার্ডওয়্যারটিকে ডিটেক্ট করেছে। আপনার যদি অন্য কোনো হার্ডওয়্যার থাকতো, যেমন জাভিয়ার এনএক্স অথবা জেটসন ন্যানো, সেটাকে অটোমেটিক্যালি রিকগনাইজ করতো যদি সেটা পাওয়ার অফ না থাকে অথবা সেটি রিকভারি মোডে না থাকে। আপনার যদি অন্যান্য ডিভাইস থাকে সেগুলো রিকগনাইজ করতে পারতো। তো এই যে জাভিয়ার যে বোর্ডটা রয়েছে, অর্থাৎ P2888 16GB অথবা 32GB ভার্সন, সেটি অটোমেটিক্যালি ডিটেক্ট করেছে। এখন টার্গেট অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স জেটপ্যাক 4.4 সিলেক্ট করলাম। আপনি চাইলে প্রিভিয়াস কোনো ভার্সনগুলো ইনস্টল করতে পারেন, যেহেতু জেটপ্যাক 4.4টাই লেটেস্ট, সো এটি আমরা ইনস্টল করব। অ্যাডিশনাল এসডিকে হিসেবে ডিপ স্ট্রিম ভার্সন 5.0 এটি ইনস্টল করতে পারেন। এটা মূলত কম্পিউটার ভিশন বেসড এক ধরনের ইন্টেলিজেন্ট ভিডিও অ্যানালিটিক্স এসডিকে। এটি আমরা মূলত ইনস্টল করছি পরবর্তীতে বেঞ্চমার্কিং করার জন্য। সো লেটস কন্টিনিউ টু স্টেপ 2। সো এটাকে ফ্ল্যাশ করার জন্য এই ডিভাইসটিকে অবশ্যই রিকভারি মোডে অ্যাড করতে হবে আপনার ডেস্কটপ সিস্টেমে, যেটি থেকে মূলত ফ্ল্যাশ করা হবে। সো এটাকে কীভাবে রিকভারি মোডে নিতে হয়, মূলত এখানকার যে মাঝখানে যে বাটনটা রয়েছে এটা হচ্ছে ফোর্স রিকভারি বাটন। এই ডিভাইসটিকে পাওয়ার অফ করার আগে ডিভাইসটিকে পাওয়ার জ্যাক অ্যাড করার পরও এটা যখন অফ রয়েছে তখন আপনি এই রিকভারি বাটন চেপে ধরে রেখে পাওয়ার বাটনটা চাপতে হবে। দেখা যাচ্ছে পাওয়ার অন হয়েছে, এরপর ছেড়ে দিতে হবে, তাহলে ডিভাইসটা রিকভারি মোডে চালু হবে। রিকভারি মোডে চালু করার মূল উদ্দেশ্য হচ্ছে এটিকে ফ্ল্যাশ করা, অর্থাৎ এটার ভিতর যে মেমোরি রয়েছে, ফ্ল্যাশ মেমোরি রয়েছে, সেই ফ্ল্যাশ মেমোরিটিতে আমরা একটা ফুল ফ্লেজ অপারেটিং সিস্টেম ফ্ল্যাশ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি টার্গেট কম্পোনেন্টসের মধ্যে রয়েছে জেটসন ওএস এবং জেটসন এসডিকে কম্পোনেন্টস। এসডিকে কম্পোনেন্টসগুলো আপনি চাইলে আনচেক করতে পারেন, বাট আমি ফুল সিস্টেমটা ফ্ল্যাশ করতে যাচ্ছি উইথ এসডিকে কম্পোনেন্টস ফর ফার্দার কনভিনিয়েন্স অ্যান্ড বেঞ্চমার্কিং। এসডিকে কম্পোনেন্টসগুলোর মধ্যে রয়েছে কুডা এক্স এআই উইথ টেনসরআরটি, কুডিএনএন, কম্পিউটার ভিশন এসডিকেগুলোর মধ্যে রয়েছে ওপেন সিভি, ভিশন ওয়ার্কস, বিপিআই,
এনভিডিয়া কন্টেইনার রান টাইম, মাল্টিমিডিয়া এপিআই এর মধ্যে রয়েছে লো লেভেল এপিআই, ফর এক্সাম্পল জি স্ট্রিমার আর ডিপ স্ট্রিম এসডিকে। সো এখানে সিস্টেম রিকোয়ার্স আপ টু 11 GB অফ অ্যাভেলেবল ডিস্ক স্পেস। সো ফার্স্ট অফ অল আপনাকে একটা ফোল্ডারে এই সিস্টেমটিকে ডাউনলোড করতে হবে, অর্থাৎ এই ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে যেখানে আপনি এই ডাউনলোডেড ফাইলগুলোকে সেভ করবেন। আমি নতুন একটা ফোল্ডার খুলছি, জেটসন জেভিয়ার ডাউনলোডেড। এছাড়া টার্গেট হার্ডওয়্যার ইমেজ ফোল্ডার, এটি আপনি চেঞ্জ করতে পারেন। টার্গেট হার্ডওয়্যার ইমেজ ফোল্ডার আমাদের যে ডাউনলোড ফোল্ডার রয়েছে সেটির মধ্যে আমি আরেকটি ফোল্ডার তারপর আপনি ইউলা অ্যাকসেপ্ট করতে হবে, ইন্ডিভিজুয়াল লাইসেন্স এগ্রিমেন্ট। আপনি চাইলে যেহেতু এটা এই ডাউনলোডটি বেশ সময় সাপেক্ষ, আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করে এটা কয়েক ঘন্টা লেগে যেতে পারে। সো আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন, পরবর্তী ইনস্টল করতে পারেন। সেক্ষেত্রে আপনার এই ডাউনলোড নাও ইনস্টল লেটার চেক বাটনটা দিতে হবে। তো আমরা একই সাথে ডাউনলোড করব এবং ইনস্টলও করব। সো লেটস কন্টিনিউ টু স্টেপ 3। এই মুহূর্তে আপনার হোস্ট পিসি অর্থাৎ যে পিসি থেকে ফ্ল্যাশ করছেন সেটির অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড মোটামুটি সবগুলো হয়ে গিয়েছে। এটা এখন ওএস ইমেজ তৈরি করছে, অর্থাৎ যে ইমেজ অর্থাৎ .img ইমেজটা ডাউনলোড হয়েছে সেটি পপুলেট করছে রুট ফাইল সিস্টেম আকারে, এবং এটি হলেই এটা ফ্ল্যাশ করা শুরু করবে। সো ফ্ল্যাশ ইজ স্টিল পেন্ডিং নাও। সো আমরা দেখতে পাচ্ছি ওএস ইমেজ তৈরি হয়ে গেছে, এখন এটি ফ্ল্যাশ করছে। ফ্ল্যাশ ইজ 2.2% অ্যান্ড প্রোগ্রেসিং, সেই সাথে ইনস্টলেশন 12 প্রোগ্রেসিং। তো ইনস্টলেশনের এ পর্যায়ে একটি পপ আপ আসবে যেখানে বলবে SDK ম্যানেজার ইজ অ্যাবাউট টু ইনস্টল SDK components on your Jetson AJX Javier. So to install SDK components on your device, first complete the Ubuntu system configuration wizard on your Jetson AJX Javier. Then wait for OS login screen. তো আপনার হোস্ট পিসিতে আপনি দেখতে পাবেন যে আপনার ফাইল সিস্টেমে L40 রিডমি মাউন্ট হয়েছে। দ্যাট মিনস আপনার সিস্টেমটি ইউএসবি কেবল দ্বারা কানেক্টেড রয়েছে, এটি একটি ফাইল সিস্টেম আকারে কানেক্টেড। সো এখানে আইপি অ্যাড্রেস হিসেবে ডিটেক্ট করছে আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে আবার দিতে হবে। দেওয়া মাত্র এটি এডিশনাল যে এসডিকে কম্পোনেন্টগুলো রয়েছে সেই কম্পোনেন্টগুলো ওয়ান বাই ওয়ান ইনস্টল করা শুরু করবে। প্রথমে ইনস্টল হচ্ছে কুডা, দেন এআই, কম্পিউটার ভিশন, মাল্টিমিডিয়া, ডিপ স্ট্রিম সহ অন্যান্য এসডিকে ইনস্টল হবে। ততক্ষণ ধৈর্য ধরুন। সো এই পর্যায়ে এসে আমরা দেখলাম যে ইনস্টলেশন সবগুলো কম্পোনেন্ট ইনস্টলেশন হয়ে গিয়েছে এবং ইনস্টলেশন কমপ্লিটেড সাকসেসফুলি দেখাচ্ছে। আমাদের টার্মিনাল আউটপুটে যাই, এখানে দেখতে পাবো যে সবগুলো ইনস্টলেশন অলরেডি সাকসেসফুলি ডিপ্লয় হয়েছে আমাদের টার্গেট জাভিয়ারে। সো অল ডান, লেটস ফিনিশ এন্ড এক্সিট। সো আমরা চলে এলাম NVIDIA Jetson Javier ডেভেলপার কিট Ubuntu 18.04 ডেস্কটপে।
এখানে উপর দিকে দেখা যাচ্ছে পাওয়ার মুড, অর্থাৎ এটা ভ্যারিয়েবল পাওয়ার মুড সিলেকশন করা যায়। 10 ওয়াট থেকে শুরু করে 30 ওয়াট, ইভেন 30 ওয়াট অল কোর, অথবা চাইলে 2 কোর, 4 কোর অথবা 6 কোর মুডে সিস্টেমটিকে আপনি চালাতে পারবেন। এটা আপনার অ্যাপ্লিকেশনের পাওয়ার কনজাম্পশন এবং অ্যাপ্লিকেশনের ওয়ার্কলোডের উপর ডিপেন্ড করবে। সো এক্ষেত্রে আমি বেঞ্চমার্কিংয়ের জন্য ম্যাক্স এন মুডে সিলেক্ট করলাম। এছাড়া টেগ্রা স্ট্যাটস চালিয়ে আপনি সিস্টেমের পারফরমেন্স মনিটরিং করতে পারবেন। এখানে দেখাচ্ছে যে টোটাল র্যাম 16 জিবির মধ্যে কত জিবি ইউজ হয়েছে, সোয়াপ মেমোরি, সিপিইউ, ইএমসি প্রভৃতি ইনফরমেশন দেখাচ্ছে। এছাড়াও নোটিফিকেশনগুলোকে ডিসেবল করা যায়। তো সিস্টেমটিকে ম্যাক্স পারফরমেন্স মুডে চালানোর জন্য আরও একটি টুইক রয়েছে। প্রথমে আমি টার্মিনাল ওপেন করলাম এবং সুডো জেটসন ক্লকস এনেবল করে দিলাম, যার ফলে সিস্টেমটি এখন ম্যাক্স পারফরমেন্স মুডে রান করছে। আর এটি মূলত পাওয়ার মুড, সো ম্যাক্স পাওয়ার মুড এবং ম্যাক্স পারফরমেন্স মুড। ম্যাক্স পারফরমেন্স মুডে যখন চলবে আপনি খেয়াল করবেন আপনার ফ্যানটি ফুল স্পিডে রান করা শুরু করেছে। তো এখন দেখে নেওয়া যাক কিছু স্যাম্পলস, স্পেশালি এটার পারফরমেন্স বেঞ্চমার্কিংয়ের জন্য কিছু কুডা স্যাম্পলস রান করা যাক। প্রথমেই যাব কুডা ফোল্ডারে। ইউজার লোকাল কুডা 10.2 স্যাম্পলসের মধ্যে যাব। এখানে বেশ কিছু স্যাম্পলস রয়েছে, তো গ্রাফিক্স টেস্ট করা যাক। এখানে বেশ কিছু স্যাম্পলস রয়েছে, স্যাম্পল জিএল, স্যাম্পল জিএলএস, স্যাম্পল টেক্সচার 3D, ভলকান, ভলিউম রেন্ডারিং, ভলিউম ফিল্টারিং। তো যে কোনো একটা স্যাম্পল রান করা যাক। প্রথমেই স্যাম্পলটি রান করার জন্য এটা মেক করে নিতে হবে। কম্পাইল হচ্ছে। Compile done, so let's run it. এখানে বিভিন্ন ধরনের কন্ট্রোলের কথা বলেছে, কন্ট্রোলের মাধ্যমে ভলিউম রেন্ডারিং এবং রেন্ডারিং দেখাচ্ছে 60 fps এ রেন্ডার করছে। ওকে, এছাড়াও কিছু সিমুলেশন রান করা যাক। ফর এক্সাম্পল ফ্লুইড জিএল or ফ্লুইড জিএলএস, ওশন A50, পার্টিকলস, স্মোক পার্টিকলস, এনবডিটা রান করা যাক। এখানে দেখতে পাচ্ছি উইন্ডোড মোডে কম্পিউট 7.2 কুডা ডিভাইস, পয়েন্ট সাইজ, ভেলোসিটি, ড্যাম্পিং, সফটেনিং ফ্যাক্টর প্রভৃতি শো করছে। তো এই ছোট্ট কম্প্যাক্ট সাইজের এমবেডেড সিস্টেমে কুডা গ্রাফিক্স এনেবলড জিপিইউতে এই এনবডি স্যাম্পল অর্থাৎ 8192টি বডি 60 ফ্রেম রেটে সে সিমুলেশন করছে, প্রত্যেকটা পার্টিকল সিমুলেশন করছে। এবং এখানে দেখাচ্ছে 80.5 গিগাফ্লপস অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট অপারেশনস পার সেকেন্ড।
এবং সিঙ্গেল প্রিসিশন মোডে চলছে। সো দ্যাটস হিউজ। নর্মাল একটা গ্রাফিক্স ডেস্কটপ গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে প্রায় জিটিএক্স বা আরটিএক্স সিরিজের 2070 সিরিজের গ্রাফিক্স কার্ডগুলোতে এই পারফরমেন্সে সাধারণত রান করে, সেখানে এই ছোট্ট এমবেডেড সিস্টেমেই এই হাই পারফরমেন্স সিমুলেশন রান করছে 60 এফপিএসে অ্যাট 80.5 গিগাফ্লপস পার সেকেন্ড। তো আরও কিছু স্যাম্পল দেখা যেতে পারে। ফর এক্সাম্পল ওশন A50, অর্থাৎ ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। প্রথমে এটিকে মেক করে নেব। তারপর এটিকে রান করব। ওয়াও! সো এটা মূলত ফ্লুইড সিমুলেশন। লেফট মাউস বাটন ফর রোটেট, প্যান, টিল্ট, জুম। ফুল স্ক্রিন মোডে দেখি। এটিকে 3D প্যান করা যাচ্ছে। ওয়ার ফ্রেম ডিসেবল করে নিলাম। অর্থাৎ এখানে একটি সিমুলেটেড ওশন ফ্লুইড পার্টিকেল সিমুলেট করছে। ইটস ইমপ্রেসিভ। এই ধরনের একটা কম্প্যাক্ট ডিভাইসে বেশ ফ্লুয়েন্টলি এই ফ্লুইড পার্টিকেলগুলোকে ফ্লুইড ডাইনামিক্সের রুলস অনুযায়ী সে সিমুলেট করছে। ইটস প্রিটি ইমপ্রেসিভ। তো বাজারে রোবোটিক্স বা এআই কম্পিউটিংয়ের জন্য বেশ অনেক ধরনের ডিভাইসই এমবেডেড সিস্টেম রয়েছে। যেমন অনেকেই রাসবেরি পাই, আরডুইনোর সাথে পরিচিত, কিন্তু সেই ডিভাইসগুলো সাধারণত নর্মাল মাইক্রোকন্ট্রোলার বা মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি, যার ফলে সেগুলোতে প্যারালাল প্রসেসিংয়ের জন্য স্পেশালি ক্যাপাবল কোনো হার্ডওয়্যার নেই। অন্যদিকে এই এনভিডিয়া জেটসন সিরিজে স্পেশালি প্যারালাল প্রসেসিংয়ের জন্য কিছু ডেডিকেটেড হার্ডওয়্যার রয়েছে, যে কারণে যে কোনো ধরনের নিউরাল নেটওয়ার্ক বা মেশিন লার্নিং বেসড অ্যাপ্লিকেশনগুলোকে ফ্ললেসলি খুব হাই পারফরমেন্স ওয়ার্কলোডে চালানোর জন্য এই ডিভাইসগুলো খুবই ক্যাপাবল। পাশাপাশি সবচেয়ে আরও বেনিফিশিয়ারি ব্যাপার হলো এখানে রয়েছে এনভিডিয়ার রিচ সেট অফ ডেভেলপমেন্ট SDKs, libraries and supports. Like NVIDIA has specially designed a special flavor of Linux that is called L4T, যেটা জেটপ্যাক আকারে এই ডিভাইসটিতে ফ্ল্যাশ করা যায়। একই সাথে কুডা প্যারালাল কম্পিউটিংয়ের জন্য অত্যন্ত পপুলার এবং কার্যকরী একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে কুডা। কুডা অপটিমাইজড যে কোনো ধরনের কোড এখানে খুব সুন্দরভাবে ফ্ললেসলি রান করবে, স্পেশালি ফ্ললেসলি রান করবে। এছাড়া কুডিএনএন, টেনসরআরটি সফটওয়্যার লাইব্রেরিজ, এটা মূলত একটা ডেভেলপমেন্ট কিট। আপনি যদি এটাকে ইন্ডাস্ট্রিয়ালি কোনো জায়গায় ডিপ্লয় করতে চান, এনভিডিয়া সেটা রিকমেন্ড করে না। এটার যে জ্যাভের মডিউলটা রয়েছে ভিতরে, সেই মডিউলটি মূলত তারা ডেভেলপমেন্ট কিটের পাশাপাশি তারা ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রি গ্রেডের মডিউল ডেভেলপ করে। সেই মডিউলগুলো দিয়ে আপনি আলাদা ক্যারিয়ার বোর্ডে সেটাকে ইন্ডাস্ট্রি গ্রেডের অ্যাপ্লিকেশনে ডিপ্লয় করতে পারেন। তো কী ধরনের অ্যাপ্লিকেশনে ডিপ্লয় করতে পারেন? মূলত এআই রোবোটিক্স অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনগুলোতে কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সহ রান টাইম এআই কম্পিউটিং পারফরমেন্স দরকার, সেই অ্যাপ্লিকেশনগুলোতে এই ধরনের সলিউশন খুবই কার্যকরী। এবং আমি পার্সোনালি কিছু না, ম্যানুফ্যাকচারিং, ডেলিভারি, রিটেল, স্মার্ট সিটিজ, হোয়াট এভার ইউ ক্যান ইমেজিন, অনলি ইউর ইমাজিনেশন ইজ দ্য লিমিট। এখন আমরা এই এনভিডিয়া জেটসন AGX Javier ডেভেলপমেন্ট কিট
তথা এটার যে কোর প্রসেসিং হার্ডওয়্যার জেটসন এজিএক্স জাভিয়ার মডিউল সেটার পারফরমেন্স বেঞ্চমার্ক করব। তো এখন আমরা এনভিডিয়া ডিপ স্ট্রিম এসডিকে বেসড যে স্যাম্পল রয়েছে সেই স্যাম্পলগুলো পর্যবেক্ষণ করব এবং সেটা কীরকম পারফরমেন্স দেয় সেটা অবজার্ভ করব। সো এনভিডিয়া ডিপ স্ট্রিম এসডিকে ডেভেলপার গাইড 5.0 জেনারেল অ্যাভেলেবিলিটি রিলিজ, সেটিতে যেতে হবে। এখানে পারফরমেন্স সেকশনে গিয়ে জেটসন পারফরমেন্স এবং জেটসন এজিএক্স জাভিয়ার এটির পারফরমেন্স ক্লিক করলে এখানে তারা বলছে যে একটা কনফিগারেশন ফাইল রয়েছে যেটি স্লাইটলি টুইক করলে 1080p 30 fps স্ট্রিম অর্থাৎ 30 fps ভিডিও স্ট্রিম যদি H265 এনকোডেড হয় সেক্ষেত্রে 45টি স্ট্রিম চলবে এবং যদি H265 4 এনকোডেড হয় সেক্ষেত্রে 32 চলবে, 32টি। এটার প্রাইমারি জিআই কনফিগারেশন হচ্ছে, আমরা আগে চাই সেখানে opt NVIDIA ডিপস্ট্রিম 5 samples configs ডিপস্ট্রিম অ্যাপ source 4। সো NVIDIA ক্লেম করছে যে জেটসন এজিএক্স জাভিয়ার যদি প্রাইমারি জিআই যে রেজনেট 10 সেটির ডাইমেনশন চেঞ্জ করা হয় 418x272-তে, এছাড়া ব্যাচ সাইজ এবং এছাড়া স্ট্রিম মার্কস এবং প্রাইমারি জিআইয়ের ব্যাচ সাইজ যদি চেঞ্জ করা হয়, ফর এক্সাম্পল প্রথমে আমরা H264 ভিডিও স্ট্রিমের উপর একটা এক্সপেরিমেন্ট চালাবো, 32টা ভিডিও স্ট্রিম দেখতে চাই 32টা ভিডিও স্ট্রিমের ক্ষেত্রে কেমন পারফরমেন্স দেয়। এটা আমার কনফিগারেশন ফাইল, স্ট্রিম মার্কস আমি ব্যাচ সাইজ দিয়ে দিয়েছি 32, প্রাইমারি জিআইয়ের ব্যাচ সাইজ 32, ট্র্যাকার আইইউ ট্র্যাকার এনেবল করে দিয়েছি, সেকেন্ডারি জিআইগুলোরও ব্যাচ সাইজ 32, 3টা সেকেন্ডারি জিআই রয়েছে। সো এবং প্রত্যেকটা জিআই অর্থাৎ প্রাইমারি হোক সেটা সেকেন্ডারি হোক প্রত্যেকটা ক্ষেত্রেই এটা নেটওয়ার্ক মোড অর্থাৎ যে নিউরাল নেটওয়ার্ক রয়েছে সেটি 98 প্রিসিশনে চলছে। এটা উল্লেখ্য যে এনভিডিয়া জেটসন জাভিয়ার এবং জাভিয়ার এনএক্স এটি 98 প্রিসিশন সাপোর্ট করে। 98 প্রিসিশনে 8-বিট ইন্টিজার প্রিসিশন দেয়, যার ফলে স্লাইটলি অ্যাকুরেসির ক্ষেত্রে স্লাইটলি কিছু ফলব্যাক হলেও এটি পারফরমেন্স অনেকখানি বুস্ট করে। আপনি চাইলে ফ্লোটিং পয়েন্ট 16 অথবা ফ্লোটিং পয়েন্ট 32 মোডেও চালাতে পারেন, সেক্ষেত্রে পারফরমেন্স স্লাইটলি কিছুটা কম হবে। আর এছাড়া 98 মোডে চালালেও 98 ক্যালিব্রেশন ফাইল রয়েছে, সো ক্যালিব্রেশন করে নিয়ে সে অ্যাকুরেসিটা কিছুটা হলেও রিটেন করতে সক্ষম। সো সব কিছুর ব্যাচ সাইজ 32, প্রাইমারি জিআইয়ের asynchronous mode enabled interval 4. So let's run it. /deepstream app -c stands for config ফাইলে ইনপুট দিলাম। তো দেখতে পাচ্ছি লেয়ার্স রানিং অন ডিএলএ, এখানে কোনো লেয়ার ডিএলএ তে চলছে না, ডিপ লার্নিং অ্যাক্সিলারেটর রয়েছে দুটো, সবগুলো লেয়ারই চলছে জিপিইউতে। এবং পরবর্তীতে আমি দেখবো যে আসলে ডিএলএ এনেবল করলে কি হয়, কোনো পারফরমেন্স এনহ্যান্সমেন্ট হয় কিনা।
প্রথমেই এটি প্রত্যেকটা প্রাইমারি এবং সেকেন্ডারি জিএর জন্য যে মডেল ফাইলগুলো সিলেক্ট করা আছে সেই মডেল ফাইলগুলো রিড করছে। তো যেহেতু এটা কমেন্ট করে দিয়েছি, সে নতুন করে ব্যাচ সাইজ অনুযায়ী মডেল ফাইল ক্রিয়েট করে নিচ্ছে। এটা করতে কিছুটা সময় লাগবে, 2 থেকে 3 মিনিট অ্যাট ম্যাক্স। তো অবশ্যই আপনার মনে রাখতে হবে এই স্যাম্পলটি চালানোর জন্য আপনার জ্যাভিয়ারটি ম্যাক্স পাওয়ার মোডে থাকতে হবে এবং ম্যাক্স পারফরমেন্স মোডে থাকতে হবে, অর্থাৎ জেটসন ক্লকস এনেবল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে কোনো ওএসডি অর্থাৎ ওভারলে সিঙ্ক ডিসপ্লে আসছে না, কোনো কিছু ডিটেক্ট করছে না, কিন্তু অ্যাকচুয়ালি ডিটেক্ট করছে, কিন্তু সেটাকে শো করছে না, বাউন্ডিং বক্সগুলো শো করছে না। তো পারফরমেন্স দেখতে গেলে wow, it's running at about 33 fps, fantastic। এই ছোট্ট একটা এমবেডেড সিস্টেম অন চিপ, 32টি H.264 ভিডিও ফিড, 32 ফ্রেম রেট অর্থাৎ 32 fps এ ইনফারেন্স চালাচ্ছে। দ্যাটস অ্যামেজিং, ভেরি পাওয়ারফুল মেশিন ডেফিনেটলি। তো এক্ষেত্রে মনে রাখতে হবে যে কিছু টুইকিং করা হয়েছে এই পারফরমেন্সটা অ্যাচিভ করার জন্য। এনভিডিয়া যে ক্লেম করেছে সেই ক্লেমটা আসলে যথাযথ, সেটি মূলত আমি ভ্যালিডেশন করলাম। তারা দাবি করেছে যে 30 fps, যদিও রান টাইমে এর থেকে কিছুটা বেশি পেয়েছি, 32 fps। সম্ভবত তারা জেটসন ক্লকস এনেবল করে নাই, বাট আমি জেটসন ক্লকস এনেবল করলাম, যার কারণে একটু পারফরমেন্স বেশি পাচ্ছি। আর এখানে একটা জিনিস বলে রাখা বলে যে ট্র্যাকার যে অংশটা রয়েছে, ট্র্যাকার থাকার কারণে এই ইনফারেন্সিং ইঞ্জিনটি ফ্রেম বাই ফ্রেম অবজেক্টটিকে ইনফার করছে না, যেটি ফ্রেম বাই ফ্রেম ইনফার করলে পারফরমেন্স আরও কমে যেত। এটি একটা ফ্রেমে কোনো অবজেক্টকে ডিটেক্ট করে সেই অবজেক্টটি বাকি ফ্রেমগুলোতে ট্র্যাক করছে বা নির্দিষ্ট ইন্টারভাল পরপর ট্র্যাক করছে, যার ফলে ফ্রেম বাই ফ্রেম ইনফারেন্সের দরকার হচ্ছে না, যেটা একটা সুবিধা বলা যায়, পারফরমেন্স বুস্ট করছে। তো এটিকে এবার H.265 অর্থাৎ তারা বলেছে H.265 45টি স্ট্রিম চালাতে পারবে। সো H.265 আমি সোর্স স্ট্রিম চেঞ্জ করে দিলাম, H.265, নাম্বার অফ সোর্সেস 45, প্রত্যেকটা ব্যাচ সাইজ শেষ করতে হবে, প্রাইমারি জিআই সেকেন্ডারি জিআই সহ সব কিছু 45 ফাইল লুপ 1, অর্থাৎ এটি ফাইল শেষ হলো আবার লুপে শুরু করবে। সেকেন্ডারি যে কনফিগ রয়েছে সেগুলোর প্রত্যেকটিতে গিয়ে ব্যাচ সাইজ চেঞ্জ করছি। So let's run it again and see 45টা ভিডিও স্ট্রিম। রিমেম্বার H.265 1080p 45টি ভিডিও স্ট্রিম এখন রান করার চেষ্টা করব উইদাউট এনি ডিপ লার্নিং অ্যাক্সেলারেশন এনেবলিং ছাড়া, শুধুমাত্র জিপিইউতে, যে বিল্ট ইন জিপিইউ রয়েছে সেই বিল্ট ইন জিপিইউতে 45টি ভিডিও স্ট্রিম
কত ফ্রেম রেটে সে প্রসেস করতে পারে সেটা আমরা এখন দেখব। টেগ্রা স্ট্যাটস এনেবল করে রাখতে পারি, যে ফার্দার ভ্যালিডেশন অর্থাৎ সিপিইউ এবং জিপিইউ ইউটিলাইজেশন কত হচ্ছে, সিপিইউ এবং জিপিইউ ইউটিলাইজেশন এখানে শো করছে। এবং এখানে মডেলগুলোকে 45 ব্যাচ সাইজ 45-এ সে নতুন করে যে ইনফারেন্সিং ইঞ্জিনটাকে তৈরি করে নিচ্ছে। অবশ্যই ওএসডি বা টাইল ডিসপ্লেকে ডিসেবল করে নিতে হবে, রেন্ডারারকে ডিসেবল করে নিতে হবে, আদারওয়াইজ এই ক্লেমড পারফরমেন্সটাই পাওয়া যাবে না। ওকে, চলে এসেছে। স্লাইটলি ভিডিওর মধ্যে একটু মোশন জিটারিং দেখতে পাচ্ছি। এটি 36 FPS এ চলছে। এবং সিপিইউ ইউটিলাইজেশন 54%, which is slightly higher than the acclaimed তো কিছুটা ফ্রেম রেট ফিডের সংখ্যা বাড়লেও ফ্রেম রেট বেড়েছে, কারণ ব্যাচ সাইজ বেড়েছে এবং মানে H265 ভিডিও ফিড প্রসেস হচ্ছে। H265 আমরা জানি যে হাইলি কম্প্রেসড একটি ভিডিও এনকোডিং ফরম্যাট। তো এই ক্ষেত্রে এখানে যে এনভিডিয়া ক্লেম করেছে 30 FPS পাওয়ার কথা 45টা ভিডিও স্ট্রিম, সেখানে আমরা পাচ্ছি প্রায় 35 FPS, which is pretty good. এটার মূল কারণ হচ্ছে যে জেটসন ক্লকস এনেবল করা আছে, I guess, but still it's pretty nifty, very strong. CPU utilization slightly বেশি, that doesn't matter. GPU utilization প্রায় ম্যাক্সিমামের কাছাকাছি। It's good for this small machine. আপনারা দেখতে পাচ্ছেন 45টি ভিডিও স্ট্রিম 1080p H265 ভিডিও স্ট্রিম সে রিয়েল টাইম ইনফারেন্স করছে, মোর দেন রিয়েল টাইম, মাঝে মাঝে 40 fps পাচ্ছে। হোলি শিট! এই ছোট্ট এমবেডেড সিস্টেম 45টা 1080p ভিডিও স্ট্রিম সে 34 থেকে শুরু করে 40 fps পর্যন্ত সে রান টাইমে প্রসেস করছে, ইনফারেন্স চালাচ্ছে। যদি এখানে বাউন্ডিং বক্সগুলোকে অফ করা আছে, বাট এটুকু শিওর যে সে ইনফারেন্সিং করছে, ডিটেক্ট করছে এবং প্রত্যেকটা অবজেক্টকে সে ডিটেকশন এবং রিকগনিশন করছে। সো ওএসডি ছাড়া আসলে এটা দেখতে খুব একটা ভালো লাগবে না। সো আমি ওএসডি এনেবল করছি এবং নাম্বার অফ সোর্স একটু কমিয়ে দিচ্ছি, ফর এক্সাম্পল 30 দিয়ে দিচ্ছি।
সো সেক্ষেত্রে ব্যাচ সাইজও আমার 30 করতে হবে। টাইল ডিসপ্লে এনেবল করে রাখি, ওএসডি এনেবল করে রাখি। তো দেখা যাক এক্ষেত্রে কেমন পারফরমেন্স দেয়। এবং এরপর আমরা চেক করে দেখব যে ডিপ লার্নিং অ্যাক্সিলারেটরগুলোকে এনেবল করলে কেমন পারফরমেন্স বুস্ট পাওয়া যায়। এবং এরপর আমরা দেখব যে ডিপ লার্নিং অ্যাক্সিলারেটরগুলো, যেটা দুটি ডিপ লার্নিং অ্যাক্সিলারেটর রয়েছে, টিএলএ এনেবল করলে কেমন পারফরমেন্স বুস্ট পাওয়া যায়। সো লেটস সি হাউ ফার ইট গোজ। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইমারি জি এর জন্য যে মডেল ইঞ্জিন তৈরি করছে সেটা লেয়ার্স রানিং অন ডিএলএ, কোনো লেয়ার ডিএলএতে নেই, কারণ প্রাইমারি জি আমরা সোললি জিপিইউতেই চালাচ্ছি। কিন্তু তিনটা সেকেন্ডারি জিআই এর মধ্যে দুটো সেকেন্ডারি জিআই আমরা দুটো ডিএলইতে দিয়ে দিয়েছি এবং একটা সেকেন্ডারি জিআই সেটা সিপিইউতেই চলবে। তো এক্ষেত্রে বলা হয়েছে যে ডিএলএ লেয়ার ব্যাচ সাইজ অর্থাৎ কম্বাইন্ড ভলিউম এক্সেপ্ট ফর CHW dimension 45 for layer at 6 exceed max size batch size allowed of 32, অর্থাৎ ডিএলএ তে ম্যাক্সিমাম ব্যাচ সাইজ 32 সাপোর্ট করে। তো 32টা ফ্রেমের ক্ষেত্রে ব্যাচ সাইজ দেখা যাচ্ছে যে 32, অর্থাৎ এটা আমি এই 265 ভিডিও, বত্রিশটির বেশি ব্যাচ সাইজে আমি ডিএলএতে চালাইতে পারবো না, চলে না। সো তাহলে S264 ভিডিওটাই দেখা যাক যে বেঞ্চমার্ক অর্থাৎ অ্যাক্লেইমড পারফরমেন্সের চেয়ে ঠিক কতখানি পারফরমেন্স বুস্ট দেয়। Stream marks 32, and that's it. এখানে দেখা যাচ্ছে যে লেয়ার্স রানিং অন ডিএলএ, অর্থাৎ ডিএলএতে এই লেয়ারগুলো চলছে এবং তার পরবর্তী দুটি লেয়ার জিপিইউতে চলছে। সো ডিএলএ, দুটো ডিএলএ এবং একটি সিঙ্গেল জিপিইউ এর মধ্যে তারা বিভিন্ন নিউরাল নেটওয়ার্কের বিভিন্ন লেয়ারগুলো ভাগাভাগি করে চালাচ্ছে। সো এই ছিল আমাদের পারফরমেন্স বেঞ্চমার্কিং। এনভিডিয়া যে ক্লেম করেছে তাদের ওয়েবসাইটে ডেভেলপার গাইডে, সেই বেঞ্চমার্কিং এর সময় সেই পারফরমেন্সের চেয়েও স্লাইটলি হায়ার পারফরমেন্স পেয়েছি। সো দ্যাটস আ প্লাস পয়েন্ট এই ছোট্ট ডিভাইসে
এত ম্যাসিভ নিউরাল নেটওয়ার্কস অ্যাপ্লিকেশন চলছে ইন সাচ এ প্যারাল প্রসেসিং মোড, কারণ প্যারাল প্রসেসিংয়ের জন্যই মূলত এখানে জিপিইউ অপটিমাইজড সফটওয়্যার স্ট্যাক ইউজ করা হয়েছে, জিপিইউ অপটিমাইজেশন করা হয়েছে, যার ফলে ব্যাচ অপটিমাইজেশন, প্যারাল প্রসেসিং এই দুটো আসলে ইন্টারকানেক্টেড। সো ব্যাচ অপটিমাইজড কোড, আপনার ব্যাচ অপটিমাইজড কুডা কোড এই স্পেশালি নিউরাল নেটওয়ার্ক লেয়ার্স জিপিইউতে এবং ডিপ লার্নিং অ্যাক্সিলারেটরে খুবই এফিশিয়েন্টলি অপটিমাইজড ওয়েতে চালাতে পারবেন, যেটা অন্য কোনো ধরনের বাজারে প্রচলিত, নট ইভেন গুগল টিপিইউ শুধুমাত্র গুগলের সিস্টেমের জন্যই, গুগলের নিউরাল নেটওয়ার্কগুলোই হয়তো এসএসডি মোবাইল নেট বা টেনসর ফ্লো অপটিমাইজড কোড চালাতে পারবেন, বাট এইখানে আপনি টেনসর ফ্লো, ক্যাফে, পাইটর্চ, যে কোনো ধরনের নিউরাল নেটওয়ার্ক ফ্রেমওয়ার্কের তৈরি করা নিউরাল নেটওয়ার্ক মডেল এখানে টেনসরআরটি দ্বারা মডেল ইঞ্জিনে কনভার্ট করে অপটিমাইজড ওয়েতে এই এমবেডেড সিস্টেমে চালাতে পারবেন, যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এই এমবেডেড সিস্টেমের জন্য। তো এটাই হলো এই এনভিডিয়া জেটসন এজিএক্স জ্যাভিয়ার তথা এনভিডিয়া জেটসন সিরিজের মাহাত্ম্য, যে আপনার যদি খুব কম্প্যাক্ট এবং লো পাওয়ার এনার্জি এফিশিয়েন্ট এমবেডেড সিস্টেম দরকার হয় যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনে, ডিপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশনে মূলত, তো সেসব ক্ষেত্রে আপনি এনভিডিয়া জেটসন সিরিজ ইউজ করতে পারেন। তো এটা নট অনলি আ পিস অফ হার্ডওয়্যার বাট অলসো সাপোর্টস এনভিডিয়ার প্রোপ্রাইটরি বিভিন্ন ফ্রেমওয়ার্কস, পাশাপাশি এনভিডিয়ার বিভিন্ন সফটওয়্যার স্ট্যাকস, রিচ সেট অফ সফটওয়্যার টুলস অ্যান্ড লাইব্রেরিজ, এবং এনভিডিয়ার ওয়ার্ল্ড ক্লাস ডেভেলপার সাপোর্ট। So nothing will hold you back to deploy your end-to-end AI computing workloads for your autonomous machines to such compact embedded devices. তো এই ছিল আজকে আমাদের রিভিউ ভিডিও। আশা করি এর পরবর্তীতে আমরা এনভিডিয়া জেটসন সিরিজের আরও কিছু যে হার্ডওয়্যারগুলো রয়েছে ফর এআই কম্পিউটিংয়ের জন্য, সেই হার্ডওয়্যারগুলোকে ওয়ান বাই ওয়ান রিভিউ করব। তো আমার আশা করি নেক্সট এপিসোডে এনভিডিয়া জেটসন ন্যানো মডিউল এবং জেটসন ন্যানো এমবেডেড সিস্টেমটিকে রিভিউ করার চেষ্টা করব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং আপনার মতামত বা এই সিস্টেমটি সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে নিজে কমেন্ট বক্সে জানাতে পারেন।